liquid, then solidification begins at TL, solidification completes at TH, and then solid. So during the solidification stage, there is solid contraction stage. So এই তিনটা স্টেজেই ম্যাটেরিয়াল কন্ট্রাক্ট করে, লিকুইড কন্ট্রাকশন, সলিডিফিকেশন কন্ট্রাকশন এন্ড সলিড কন্ট্রাকশন। এন্ড 3 স্টেজের মধ্যে এই 3 ধরনের কন্ট্রাকশনের উপর বেস করে 3 ধরনের সিচুয়েশন জেনারেট করতে পারে। ফার্স্টলি ডিউরিং লিকুইড কন্ট্রাকশন আমরা জানি লিকুইডের মধ্যে মোবিলিটি ইজ ভেরি হাই, সো কন্ট্রাকশন যেটা হচ্ছে লিকুইড ক্যান অ্যাকোমোডেট ইটসেলফ। সো লিকুইড জাস্ট একটু নিজেদের মধ্যে নড়াচড়া করে এই কন্ট্রাকশনটা হবে, এন্ড প্রবাবলি ইউ উইল নট ফিল ইট। অথবা তুমি যদি খুব কেয়ারফুলি খেয়াল করো, পোরিং যখন শেষ হয়ে গেল, পোরিং শেষ হয়ে যাওয়ার পরে তুমি দেখবে যে আইদার পোরিং বেসিনের মধ্যে অথবা স্ক্রুর মধ্যে তুমি পোরিং বেসিন যদি না ইউজ করো, এই টপ লেভেলের লিকুইডটা আস্তে করে একটু শ্রিঙ্ক করছে, আস্তে একটু নিচে নেমে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য লিকুইড কন্ট্রাকশন, এবং এর জন্য কাস্টিং উইল নট সাফার বিকজ লিকুইড ক্যান অ্যাকোমোডেট দিস shrinkage or contraction. Solidification contraction যেটা হচ্ছে, that is the problematical, যদি এটা আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তাহলে পরে 2 ধরনের সিনারিও হতে পারে। আইদার একটা অথবা porosity ক্রিয়েট করতে পারে। and then solid country, তারপরে যেটা হতে পারে বিভিন্ন ধরনের ক্র্যাক জেনারেট করতে। নরমালি যেটা হবে, যদি ভিতরে কোনো ডিফেক্ট জেনারেটিং কোনো পসিবিলিটি না থাকে, তাহলে সলিড পুরো কাস্টিংটাই জাস্ট একটু কন্ট্রাক্ট করবে, সো মোল্ড ওয়াল থেকে একটু শ্রিঙ্ক করে ভিতরে ঢুকে যাবে, আদারওয়াইজ নাথিং উইল হ্যাপেন, যদি ভিতরে কোনো ডিফেক্ট ফর্মিং অপরচুনিটি না থাকে। যদি ডিফেক্ট ফর্মিং অপরচুনিটি থাকে, দেন আইদার হট টিয়ার অথবা কোল্ড ক্র্যাক এই ধরনের কোনো ডিফেক্ট ফর্ম করবে। এগুলো আমরা পরে আলাপ করবো। So this is the general shrinkage behavior of the material, এবং যদি পোরিং কমপ্লিট করার পরে আমরা যদি এই যে যেখান থেকে পোর করছি সেটা যদি সরিয়ে ফেলাই, তাহলে পরে যেটা করতে হবে যে এই যে shrinkage হচ্ছে তার জন্য আমাকে অবশ্যই এক্সট্রা লিকুইড মেটাল দিতে হবে। সো আমরা ল্যাডেল দিয়ে পোর করছি, মোল্ড ভরে গেছে, লিকুইড মেটালের লেভেল উপরে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। আইদার যদি মোল্ড ক্যাভিটি যদি ভিতরে থাকে, মোল্ড ক্যাভিটি যদি না দেখতে পারি বেসিন থেকে দেখতে পাবো পোরিং বেসিন ভরে গেছে আর নিচে লিকুইড মেটাল যাচ্ছে না, সো আমরা ল্যাডেল সরিয়ে ফেললাম। এখন তার এই কন্ট্রাকশন গুলো 3 ধরনের কন্ট্রাকশন হচ্ছে, এবং এই 3 ধরনের কন্ট্রাকশনের জন্য লিকুইড মেটাল শ্রিঙ্ক, এবং এই শ্রিঙ্কেজটা যদি আমি কম্প্রেসেট না করি, দেন ফিডিং প্রবলেম ওকে। এবং এই কোনো ক্ষেত্রে ছোট কাস্টিং যদি হয় তাহলে পরে খুব একটা এক্সপেরিয়েন্স করে না, যেহেতু কাস্টিং এর ডিমান্ড খুবই কম, সেই জন্য হয়তো আমাদের এই এক্সট্রা কোনো লিকুইড মেটাল প্রোভাইড নাও করতে পারি। কোনো সময় যেটা হয়, ফর এক্সাম্পল যদি থিন কাস্টিং হয়, ছোট স্মল থিকনেসে কাস্টিং হয়, তাহলে পরে আমরা এই কাস্টিংটাকে কোপে না দিয়ে ড্র্যাগে দিতে পারি। ড্র্যাগে দিলে যে কি হবে, এবং রানারটাকে উপরে দিতে পারি। সো রানার ইন দ্য কোপ, কাস্টিং ইন দ্য ড্র্যাগ, প্রিকন্ডিশন কি, ইট উইল বি থিন সেকশন কাস্টিং, ছোট সেকশন, সো লিকুইড মেটাল ফল উইল বি ভেরি স্মল, সো এর জন্য টার্বুলেন্স খুব একটা হবে না। কিন্তু আমরা রানার উপরে একটু বড় রানার দেওয়ার কারণে এটা যে শ্রিঙ্কেজ যেটা আছে, রানার থেকে লিকুইড মেটাল এখানে ফিড হবে। সো রানার এন্ড গেটস ক্যান অ্যাক্ট এজ এ ফিডার, এবং লিকুইড মেটালটাকে কাস্টিং এর শ্রিঙ্কেজটাকে সে কম্প্রেস করতে পারে। ঠিক আছে, কোনো সময় আমরা ডিজাইনের সময় এটা করতে পারি যে হেভি মেটাল, হেভি সেকশন যেটা আছে, হেভি সেকশনটা থিন সেকশনকে ফিড করবে। So by changing the design of the gating system or casting geometry, আমরা to some extent manipulate করতে পারি কিছু কাস্টিং এর জন্য, থিন সেকশন বা স্মল সেকশন কাস্টিং এর জন্য এটা করতে পারি। আদারওয়াইজ in most casting in general require extra reservoir, additional reservoir of liquid metal, যে রিজার্ভার থেকে লিকুইড মেটাল কাস্টিং এর মধ্যে যাবে, এবং এই এক্সট্রা রিজার্ভারকে আমরা কমনলি বলি ফিডার। ব্রিটিশরা বলে ফিডার, আমেরিকানরা বলে রাইজার। আমরা ফিডার শব্দটাই ইউজ করব, বিকজ এটাই আসলে পারপাসটাই আসলে ফিড করা। সো ফিডার প্রবাবলি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান
riser is not. Anyway, তাহলে যদি আমরা প্রপারলি ইউজ করি, ফিডার যদি প্রপারলি প্লেস করি, ফিডার যদি প্রপারলি ডিজাইন করি, তাহলে পরে ফিডার উইল feed the extra liquid metal to the casting as required. যেখানে লাগবে, যেখানে ফিডিং লাগবে সেই জায়গায় ফিড করবে, এবং ultimately it will feed both liquid shrinkage and solidification shrinkage. Okay, depending on the alloy, a requirement of feeding is different. আমরা যদি ফিজিক্স থেকে আগে আসি, ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বলে যে লিকুইডটা একটু র্যান্ডমলি প্যাক স্ট্রাকচার, একটু ওয়াইডলি স্ট্রাকচার, যখন প্যাক স্ট্রাকচার ফর্ম করে। এই যে ওয়াইডলি প্যাক ট্রান্সফরমেশন হচ্ছে, এর কারণেই ম্যাটেরিয়ালটা শ্রিঙ্ক করছে, এবং এই যে শ্রিঙ্কেজ যেটা হচ্ছে, একটা মানে ফেজ ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, packing density is FCC has higher packing density structure is, যার কারণে যে সমস্ত ম্যাটেরিয়ালের FCC structure আছে, they tend to suffer more damage. or এখানে एग्जांपल দেখে আমরা টেবিল থেকে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম, কপার, এই ধরনের ম্যাটেরিয়াল যারা আছে তাদের ভলিউম চেঞ্জ, ইন্টারনেট ডিস্টার্ব করছে, সরি, এদের ভলিউম চেঞ্জ ইজ হায়ার, ঠিক আছে। So around 7% for aluminum, copper can be 5.3%. On the other hand, bodycenter cubic বা related structure যেগুলো আছে, এদের shrinkage capacity, shrinkage বা ভলিউম চেঞ্জ অনেক কম। For example, এখানে আছে iron, for example, 3.16% only. Only few material, for example, water আছে, silicon and bismuth, and another special case হলো gray iron. আপাতত গ্রে আয়রনের কথা বাদ দেই, silicon and bismuth এরা tend to expand during solidification. Okay, so that's why এখানে volume change negative. তারপরে এই আরেকটা পয়েন্টস to be considered during a shrinkage, general shrinkage behavior is that solidification characteristics also different. আমরা during solidification করেছি যে ম্যাটেরিয়াল গুলো বিভিন্ন মোডে সলিডিফাই করে। আমরা তিনটা মোড এখানে এস্টাবলিশ করতে পারি। দুইটা মোডের কথা আমরা জানি, ফর এক্সাম্পল শর্ট ফ্রিজিং রেঞ্জ অ্যালয় যেগুলো আছে, মেইনলি যেগুলো আমাদের ইম্পিউরিটি কম, মেইনলি দোজ পিওর মেটাল অর নিয়ার পিওর মেটাল অ্যান্ড ইউটেকটিক, এই সমস্ত ম্যাটেরিয়াল গুলোর এরা স্কিন ফ্রিজিং রেঞ্জ সলিডিফিকেশন হয়। তার মানে তারা জেনারেলি একটা টেম্পারেচার বা কাছাকাছি ভেরি শর্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে সলিডিফিকেশন কমপ্লিট হয়। এবং এই ধরনের ম্যাটেরিয়াল গুলোর ডিজাইনিং সময় আমরা দেখবো যে এদের ডিরেকশনাল সলিডিফিকেশন ইজ ফেভারড। তার মানে আমরা এটাকে ডিরেকশনালি সলিডিফাই করতে পারি টুয়ার্ডস ফিলিয়ার। এক্সট্রিমলি সাউন্ড কাস্টিং ক্যান জেনারেট উইথ লার্জ শ্রিঙ্কেজ ক্যাপাসিটি। তার মানে এই শ্রিঙ্কেজ হবে, অনেক শ্রিঙ্কেজ হবে, কিন্তু কাস্টিং ইন জেনারেল উইল বি সাউন্ড। এর কাস্টিং এর ভিতরে কোনো রকম ডিফেক্ট জেনারেট করবে না, কিন্তু একটা বিরাট বড় শ্রিঙ্কেজ ক্যাপাসিটি ফর্ম করবে। এটা হলো তাদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড, লং ফ্রিজিং এর অ্যালয় যেগুলো আমরা বলছি এদের মোড অফ সলিউশন ইউজুয়ালি ডেনড্রাইটিক হয়, যেগুলো মোস্টলি অ্যালয় ইম্পিউরিটি বা অ্যালয় কন্টেইন ইম্পিউরিটি কন্টেইন এদের অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট এদের সলিডিফিকেশন হলো ডেনড্রাইটিক, এবং ডেনড্রাইটিক সলিডিফিকেশন হওয়ার কারণে এদের একটা পেস্টি জোন থাকে। সো ডিফারেন্ট জোন কাস্টিং এর মধ্যে ডিফারেন্ট জোনে সলিউশন শ্রিঙ্কেজ হচ্ছে, তাহলে টোটাল যে শ্রিঙ্কেজ ফর্ম করে সেই শ্রিঙ্কেজটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যাজ এ রেজাল্ট একটা ওয়ান সিঙ্গেল বড় ক্যাভিটি এরা কখনো ফর্ম করে না, এরা ফর্ম করে ছোট ছোট ডিসপার্স ক্যাভিটি থ্রু আউট দ্য স্ট্রাকচার। ডিরেকশনাল সলিডিফিকেশন এরা কখনোই ফেভার করে না, যদি না আমরা হেভি চিল ইউজ করি। চিল কাকে বলে? আমরা কোন একটা পার্টিকুলার জায়গায় কুলিং রেট ফাস্টার করে দিয়েছি বাই ইউজিং এক্সট্রা মেটাল, একটা মেটালের টুকরা কাস্টিং এর সাথে লাগিয়ে দিয়েছি, যার ফলে এই মেটালটা খুব তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করছে। মনে রাখতে হবে আমরা একটা স্যান্ড মোল্ড করেছি, স্যান্ড মোল্ডের স্যান্ডের দে আর জেনারেলি ইনসুলেটিং, সো হিট এক্সট্রাকশন স্যান্ড মোল্ডের কম রেটে স্যান্ড হিট এক্সট্রাক্ট করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা মেটালের টুকরা দেই, মেটাল তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করবে, সো ওই মেটালটাকে বলে চিল।
because it's chilling the casting. So heat extraction will be faster. So যে জায়গায় heat extraction faster, সেখান থেকে solidification আগে হবে. So that's how আমরা এটাকে to some degree reactional solidification করতে পারি. And lastly আমরা আরেকটা অ্যালয়ের কথা বলেছি, সেটা হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রন একটু ডিফারেন্ট বিকজ এর মধ্যে কন্ট্রাকশনও হয়, এর মধ্যে এক্সপানশনও হয়। কন্ট্রাকশন কখন হয়? তোমরা ডেফিনেটলি আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম দেখেছো। আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামের মধ্যে প্রথমে লিকুইড থেকে যখন সলিডিফিকেশন শুরু হলো, লিকুইড থেকে ফার্স্ট ফর্ম করে যেটা সেটা হলো অস্টেনাইট। তো লিকুইড থেকে যখন অস্টেনাইট ফর্ম করে, অস্টেনাইট হলো FCC স্ট্রাকচার। সো ইট হ্যাজ এ ম্যাসিভ শ্রিঙ্কেজ, সবচেয়ে বেশি শ্রিঙ্ক করে, আমরা একটু আগে দেখলাম FCC স্ট্রাকচার। সো যখন অস্টেনাইট ফর্ম করে শ্রিঙ্কেজ হয়, কিন্তু তারপরে 723-এ ইউটেক্টিভ টেম্পারেচারে যখন ক্রস করতেছে তখন গ্রাফাইট ফর্ম হয়। সো যদি আমরা এটা ইউটেক্টিকের বাসে, সো ইউটেক্টিকের বাসে যদি থাকি তাহলে এখানে অস্টেনাইট ইনিশিয়ালি ফর্ম করে। সো অস্টেনাইট ফর্মেশনের সময় ট্রান্সফরমেশনের সময় আয়রন প্লাস কার্বন, আয়রন কার্বাইড যখন ফর্ম করে, ফেরাইট এবং সিমেন্টাইট যখন ফর্ম করে, সিমেন্টাইটটা নিয়ে যায়, সিমেন্টাইট ভেঙে নিয়ে গ্রাফাইট ফর্ম করে। এই গ্রাফাইট যখন ফর্ম করে তখন এক্সপান্ড হয়। সো দুইটা স্টেজে হয়, একটা হলো অস্টেনাইট ফর্মেশনের সময় কন্ট্রাকশন, আর একটা হলো গ্রাফাইট ফর্মেশনের সময় এক্সপানশন। এবং আমরা ফাইনালি যদি হিসাব করি, যোগ বিয়োগ করি, কতটুকু কন্ট্রাকশন হচ্ছে কতটুকু এক্সপানশন হচ্ছে, আমরা কার্বন ব্যালেন্স করে এই দুইটাকে নেগেট করতে পারি ইচ আদার, অর্থাৎ যতটুকু এক্সপানশন হচ্ছে ততটুকু কন্ট্রাকশন হচ্ছে। এভাবে করে আমরা জিরো টোটাল চেঞ্জ ইন দ্য কাস্ট আয়রন ডাইমেনশন ক্যান বি জিরো। বাট খেয়াল রাখতে হবে, জিরো মানে এই না যে আমাদের ফিডিং লাগবে না। এক্সপানশনের জন্য কন্ট্রাকশন যা হচ্ছে, কাস্ট আয়রন গ্রাফাইট ফর্ম করে ততটা এক্সপান্ড হচ্ছে, সো নো ফিডিং উইল লাগবে না, নট সো। বিকজ এক্সপানশন যেটা হচ্ছে একটা পার্টিকুলার সময়, কন্ট্রাকশন যখন হচ্ছে আরেকটা পার্টিকুলার সময়। সো ডিউরিং কন্ট্রাকশন আই নিড লিকুইড মেটাল, এক্সট্রা লিকুইড মেটাল টু ফিড দিস কন্ট্রাকশন। ঠিক আছে? সো মনে রাখতে হবে এদেরও ফিডার লাগবে। আর যখন এক্সপানশন হয়, এক্সপানশনটা যদি আমার মোল্ড যেটা আছে সেই মোল্ডটা যদি কভার করতে না পারে, অর্থাৎ মাঝে মাঝে কাস্ট আয়রনের গ্রাফাইট মানে কার্বন কম্পোজিশন যদি হাই থাকে, তাহলে গ্রাফাইট ফর্মেশন অনেক বেড়ে যায়। তো গ্রাফাইট ফর্মেশন বেড়ে যাওয়া মানে হলো বেশি করে এক্সপানশন হচ্ছে, এবং বেশি করে এক্সপানশনের কারণে মোল্ড যদি স্ট্রং না হয় তাহলে মোল্ড এক্সপান্ড করে, মোল্ড ইট ইজ কল্ড মোল্ড ডাইলেশন, মোল্ড ডাইলেট করে। সো তখন ডাইমেনশন বড় হয়ে যায়। ঠিক আছে? সো ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম ফর ডিফারেন্ট স্টেজেস অফ solidification generate করে। So that's why gray cast iron is little bit challenging. Okay, now let us talk about in general scenario what happens to a poorly fed casting. তার মানে আলটিমেটলি যদি লিকুইড মেটাল না দিতে পারি, এক্সট্রা লিকুইড যদি না থাকে, তাহলে পরে কি হতে পারে কাস্টিং এর মধ্যে। এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি আমরা একটা স্ফেয়ার কাস্টিং করছি। স্ফেয়ার, তার ইনিশিয়াল ডাইমেনশন আর নট। এখন এইখানে একটা চ্যানেল ছিল, এই জায়গায় এটা একটা পজিশন ছিল যেখান দিয়ে আমরা ফিডিং করছিলাম, লিকুইড মেটালে ফিডিং করছিলাম। চ্যানেলটা ভেরি ন্যারো। ঠিক আছে? সো ইনিশিয়ালি এই সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, লিকুইড সলিডিফাই হচ্ছে, এবং একটা লেয়ার সলিডিফিকেশন হওয়ার এক্স লেয়ার সলিডিফাই হওয়ার পরে পুরোটা সলিডিফাই হয়ে গেছে। এজ এ রেজাল্ট ফিডিং এর যে চ্যানেল যেটা আছে, ফিডিং এর চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো তার মানে এর পরের থেকে যত শ্রিঙ্কেজ করবে, সেই শ্রিঙ্কেজটাকে কম্পেনসেট করার জন্য আর কোনো লিকুইড মেটাল আসছে না। ঠিক আছে? সো এক্স তৈরি হওয়ার পরে, এই ফিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা লেয়ার অফ লিকুইড যদি সলিডিফাই হয়, সেই লেয়ারটাকে আমরা বলছি ডিএক্স লেয়ার, থিকনেসের লেয়ার সলিডিফাই হয়, তাহলে পরে কি হবে? What will happen during solidification of the next onion layer of thickness dx? Yes. So let us visualize that scenario. So মনে করো এই dx এর ভলিউম, লিকুইড ভলিউম 100 cc। ঠিক আছে? সো এই 100 cc লিকুইড কন্ট্রাক্ট করছে if it is steel। আমরা একটু আগে দেখেছি লিকুইড স্টিলের কন্ট্রাকশন অ্যাপ্রক্সিমেটলি 3%।
সো ইনিশিয়ালি যদি স্ট্রাকচার ফর্ম বডি সেন্টার স্ট্রাকচার তৈরি হয়, আলটিমেটলি ফেরাইট পার্ল যদি তৈরি করে তাহলে স্ট্রাকচারটা হবে। সো বডি সেন্টার কিউবিক যদি হয় 3% কনট্রাকশন যদি হয়, তার মানে এই 100 সিসি লিকুইডের 3% মানে 3 সিসি। সো 3 সিসি লিকুইড আমাকে প্রোভাইড করতে হবে সিঙ্কেজ করার জন্য, কিন্তু এই 3 সিসি লিকুইডটা আমরা বাইরে থেকে দিতে পারছি না। তো এই যে 3 সিসি একটা গ্যাপ জেনারেট করছে, সেই গ্যাপটা কিভাবে কম্পেনসেট হবে? দুইটা সিনারিও হতে পারে। একটা হলো এই ভিতরে লিকুইড যেটা আছে, যেহেতু এই জায়গাটার মধ্যে একটা 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 নেগেটিভ প্রেসারের মতো সিনারিও তৈরি হচ্ছে, কারণ লিকুইড মেটাল কন্ট্রাক্ট করতে, এই সলিডটা কন্ট্রাক্ট করতে চাচ্ছে, বিকজ তার এই কন্ট্রাকশন হচ্ছে 3%, কিন্তু কন্ট্রাক্ট করতে পারছে না। কন্ট্রাক্ট করে কি হবে? আইদার আমরা সিনারিও চিন্তা করতে পারি যে ওকে, একটা পার্টিকুলার জায়গায় একটা গ্যাপ তৈরি হলো, গ্যাপকে যদি আমি ডিফেক্ট হিসেবে ধরি, একটা ক্যাভিটি ফর্ম করলো, এবং এই ক্যাভিটি ফর্মেশন করারও অনেক মেকানিজম আছে। ক্যাভিটি খুব সহজেই ফর্ম করে না। ক্যাভিটি ফর্মেশন, সলিডিফিকেশন যেমন সলিড ফর্মেশন করেছে, এই ক্যাভিটি ফর্মেশনের সময়ও এই পরোসিটি ফর্মেশনের জন্য কিছু মেকানিজম লাগে। সো সহজে একটা পরোসিটি ফর্ম করতে পারে না। পরোসিটি ফর্মেশনের জন্য হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন হতে হবে। সো হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন করতে গেলে পরে আমাকে জানি যে একটা সারফেস লাগবে, এবং এখানে যদি কোনো একটা ডিফেক্ট থাকে, ফর এক্সাম্পল একটা অক্সাইড ফিল্ম যদি থাকে, সেই অক্সাইড ফিল্মের উপরে খুব সহজে পরোসিটি নিউক্লিয়েট করতে পারে। যদি এখানে একটা অক্সাইড ফিল্ম থাকে, তাহলে এর উপরে একটা পরোসিটি নিউক্লিয়েট করবে। পরোসিটি নিউক্লিয়েট করে একটা গ্যাপ তৈরি হয়ে গেল পর এই 3% যে মানে 3 সিসি যে ক্যাভিটি যেটা ফর্ম করার কথা, ইজিলি একটা 3 সিসির একটা পরোসিটি জেনারেট করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এই ধরনের কোনো লেয়ার না থাকে, তাহলে এই পরোসিটি ফর্ম করতে গেলে হোমোজেনিয়াস নিউক্লিয়েশন হতে হবে। আমরা জানি হোমোজেনিয়াস নিউক্লিয়েশন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো আলটিমেটলি যেটা হবে, হোমোজেনিয়াস নিউক্লিয়েট হবে না। যদি হোমোজেনিয়াস নিউক্লিয়েট না হয়, তাহলে কি করবে? এইখানে এই সিঙ্কেজটাকে, এই 3 সিসি সিঙ্কেজটাকে কম্পেনসেট করার জন্য আইদার এই লেয়ার সলিড স্কিন যেটা ফর্ম করেছে, সেই সলিড স্কিনকে ডিপ করবে, নিচের দিকে ঢুকে যাবে, অথবা এখানকার লিকুইড যেটা আছে সেই লিকুইডটা একটু এক্সপ্যান্ড করবে। তো ওই 3 সিসি আইদার দুইটা মিলে কম্পেনসেট করবে, অথবা লিকুইড আমাদের ডিএক্সএল একটু ইন্টারনেট ডিস্টার্ব করছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। সো তাহলে পরে আমরা যেটা বলছি যে আইদার a pore will form or the liquid will expand a little or the solid skin will contract a little to compensate the volume difference. যদি কোনো ফেভারেবল নিউক্লিয়াস অ্যাভেলেবল না থাকে, তাহলে এই ডিফেক্ট বা ক্যাভিটি কোনো ফর্ম করবে না। লিকুইড হ্যাজ টু অ্যাকোমোডেট বাই দিস এক্সপ্যানশন, ক্রিয়েটিং স্টেট অফ টেনশন অর নেগেটিভ প্রেশার। তার মানে লিকুইড এখানে নিজের মধ্যে একটা টেনশন এক্সপিরিয়েন্স করবে, এবং অথবা সাকিং দ্য সলিড সেল ইনওয়ার্ডস হবে। এখন এই ধরনের সিনারিও যদি কন্টিনিউ করতে থাকে, তার মানে মোর এন্ড মোর অনিয়ন লেয়ার যদি ফর্ম করতে থাকে, কোনো ক্যাভিটি ফর্ম করার কোনো চান্স নাই। সো অ্যাজ এ রেজাল্ট এই লিকুইডের মধ্যে মোর এন্ড মোর নেগেটিভ প্রেশার জেনারেট করছে, এবং আলটিমেটলি যেটা দাঁড়াবে, পুরো কাস্টিংটাই একটা জাস্ট সলিডিফাই হয়ে গেছে, লিকুইড এখনো রেড হবে, সলিড এখনো রেড হবে, তখন এই সলিডটা আলটিমেটলি ডিপ করতে বাধ্য হবে। তো আমরা কাস্টিং একদম প্রথম ক্লাসে কাস্টিং এর মধ্যে দেখেছিলাম সারফেস নিচের দিকে দেবে গেছে। তো এই সারফেস নিচে দিকে দেবে যাওয়া ইন্ডিকেট করে ভিতরে কোনো রকমের ডিফেক্ট জেনারেট হয় নাই, এবং এই ডিফেক্ট, এই দেবে যাওয়াটাই কম্পেনসেট করেছে ভিতরে যে শ্রিঙ্কেজ জেনারেট করেছিল সেই শ্রিঙ্কেজটাকে কভার করার জন্য। So casting will collapse by plastic or creep flow and form shrinkage cavity at the surface. So তাহলে পরে আমাদের দুটো সিনারিও আছে। একটা সিনারিও হলো ভিতরে কোনো ডিফেক্ট ফর্ম করছে না, কাস্টিং নিজেই ড্যামেজ সাফার করছে, সারফেস দেবে যাচ্ছে। অথবা আরেকটা হতে পারে, সেটা হলো ভিতরে এই পোর ফর্ম করার জন্য সাফিসিয়েন্ট মেকানিজম অ্যাভেলেবল, ঠিক আছে। সো একটা পোর ফর্ম করবে। সো দুইটা এক্সট্রিম, যদি ড্রাইভিং ফোর্স অফ পোর ফর্মেশন উইন্স ওভার ড্রাইভিং ফোর্স অফ ফিডিং, তাহলে পরে বিরাট একটা পোর ফর্ম করবে। এবং এটা যদি ইনিশিয়াল স্টেজে যদি হয়, একদম প্রথমেই যদি পোর ফর্ম করার চান্স থাকে, তাহলে পরে পোর উইল ফর্ম এবং
কাস্টিং নরমালি সে সলিডিফিকেশন হবে এবং তার জন্য যে কন্ট্রাকশন লাগবে, কন্ট্রাকশন হচ্ছে পুরো কন্ট্রাকশনটা ওই পোরের মধ্যে যাবে এবং পোরটাও গ্র্যাজুয়ালি বড় হতে থাকবে। কাস্টিংও ইউজুয়ালি একটা সাউন্ড কাস্টিং ফর্ম করবে এবং ফিজিক্স যতটুকু অ্যালাউ করে, যতটুকু কন্ট্রাকশন হওয়া দরকার ততটুকু কন্ট্রাক্ট করে কাস্টিংটা জেনারেট করবে এবং পোরের যত বড় হওয়া দরকার ঠিক তত বড় একটা বিরাট বড় একটা পোর ফর্ম করবে। আর যদি এটা হলো এই ধরনের কথাবার্তা। সো মোস্ট প্র্যাকটিক্যাল কেসে হাওয়ার দুইটা সিনারিওই থাকে, অর্থাৎ পোরও কিছু ফর্ম করে, কাস্টিংও কিছুটা ডিপ করে, somewhere between the two extreme, with casting displaying some internal porosity together with some liquid feeding. So in such case, feeding will continue under the increased pressure differences until the development of critical internal. So তার মানে যেটা হচ্ছে যে লিকুইড ফিডিং হচ্ছে, লিকুইডের ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে, নেগেটিভ প্রেসার তৈরি হয়ে নেগেটিভ প্রেসার আস্তে আস্তে বড় হচ্ছে, এই প্রেসার বড় হওয়ার পরে আলটিমেটলি একটা ক্রিটিক্যাল প্রেসার রিচ করলে পরে ওই ক্রিটিক্যাল প্রেসারে পোর ফর্ম করবে। সো উইল হ্যাভ এ পোর and casting, small size casting. Okay, যদি পোর আগে শুরু হয় তার মানে পোর যদি ম্যাক্সিমাম সাইজ হওয়ার চান্স থাকে, তাহলে এখানে একটা হিসাব দেওয়া হচ্ছে যে একটা 100 মিলিমিটার ডায়ামিটার একটা স্ফিয়ার, আগে যেটা বললাম, এই ধরনের একটা স্ফিয়ার যদি কাস্টিং করি তাহলে পরে আয়রন কাস্টিং যদি হয় তাহলে আমরা জানি 3% ভলিউম কন্ট্রাকশন হয়, তাহলে ভিতরে যে ক্যাভিটি ফর্ম করে সেটা অ্যাপ্রক্সিমেটলি 31, মানে 3.1 এখান থেকে আসে 31। আর 7 সরি না ভুল বললাম, ভলিউম হিসাব করলে 3 ভলিউম %, তাহলে পরে যে ক্যাভিটি যেটা হচ্ছে সেটা হলো 4 পাই আর কিউব, তাই তো? ভলিউম যদি হিসাব করি 4 পাই না 4 বাই 3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। সো এই 4 বাই 3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3%, সেটা হিসাব করলে পরে আর বা ডায়ামিটার যদি হিসাব করি তাহলে ডায়ামিটার অফ দ্য ক্যাভিটি উড বি 31 মিলিমিটার। অন দ্য আদার হ্যান্ড 7 ভলিউম % যদি হয় ফর এক্সাম্পল অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে পরে ওই ডায়ামিটার আছে 41 মিলিমিটার। তার মানে 100 সিসি 100 সিসি একটা স্ফিয়ার, সেই 100 সিসি স্ফিয়ারের ভিতরে একটা ক্যাভিটি ফর্ম করবে, যে ক্যাভিটিটা আয়রনের বেলায় 31 মিলিমিটার, স্টিলের বেলায় অ্যালুমিনিয়ামের বেলায় 41 মিলিমিটার, হিউজ সাইজের একটা ডিফেক্ট ফর্ম করছে। যদি আমি কাস্টিংকে তার ফুল পটেনশিয়াল অনুযায়ী ক্যাভিটি ফর্ম করতে দেই, পোরোসিটি যদি তার ফুল পটেনশিয়ালি জেনারেট করে ফ্রম ওয়ান সোর্স, তাহলে পরে ঠিক এত বড় একটা ডিফেক্ট ফর্ম করবে, যেখানে আমরা মাঝে মাঝে এমন সিনারি হয় যে অনলি 1 or 2 মিলিমিটার সাইজের একটা ক্যাভিটি অর ডিফেক্ট, 1 মিলিমিটার সাইজের ডিফেক্ট ইজ হিউজ। সো দ্যাটস ওয়াই কাস্টিং এর মধ্যে যত ধরনের ডিফেক্ট আছে তার মধ্যে শ্রিঙ্কেজ ক্যাভিটি ডিফেক্ট or shrinkage porosity defect is the most important and most damaging. So we have to tackle this issue. Normally দুই ভাবে আমরা ট্যাকেল করতে পারি। এক নম্বর হলো we'll try to clean the liquid as far as possible, যাতে করে porosity তৈরি হতে না পারে। আমরা আগেই বললাম porosity তৈরি হতে গেলে পরে ডার্টি লিকুইড লাগবে, কারণ এখানে অক্সাইড ফিল্ম লাগবে, যে অক্সাইড ফিল্মের উপরে porosity ডিক্রিয়েট করবে, কারণ হোমোজেনাস লিকুইডেশন ইজ ভেরি ডিফিকাল্ট। সো হেটেরোজেনাসলি লিকুইড করতে গেলে পরে এক্সিস্টিং সারফেস যেটা লাগে সেটা ইট মাস্ট বি অ্যান অক্সাইড ফিল্ম, কারণ অক্সাইড ফিল্মের উপরে ছাড়া কোনো অক্সাইড নিউক্লিয়েট গ্যাস নিউক্লিয়েট করতে পারে না। সো দ্যাটস ওয়াই উই নিড ক্লিন লিকুইড। যদি ক্লিন লিকুইড হয় তাহলে পরে এই ধরনের হেভি শ্রিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে না। এন্ড এট দ্য সেম টাইম আমাদের আর একটু চেষ্টা করতে হবে এফিশিয়েন্ট ফিডিং সিস্টেম একটা ডিজাইন করা, যাতে করে লিকুইড মেটাল যে শ্রিঙ্ক করছে সেটা যাতে কম্প্রেসর করতে পারি, সলিডিফিকেশন কন্টিনিউ করার পরেও যাতে করে চ্যানেল বন্ধ না হয়ে যায়। সলিডিফিকেশন হচ্ছে কিন্তু ফিডিং ইজ স্টিল অ্যালাউড টু কন্টিনিউ, ঠিক আছে? সো এই দুইটা সিনারিও আমাদেরকে মেনটেন করতে হবে, পারলে পরে বোথ, না পারলে অ্যাট লিস্ট আমাদের যে ফিডিং কথা বলছি, সো ইফেক্টিভ ফিডিং মাস্ট বি ডান। Okay, now let's talk about classification of feeder. Feeder normally